কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে প্রত্যয় নিবারণকে ফোন করে বলে যে অ্যাড্রেসটা দিয়েছো এখানে তো কোনো গ্যারেজ নেই, ফুলবেলা মাটির দোকান। নিবারণ নানা রকম বাহানা বানাতে থাকে। কথা অগ্নিপক্ষে দোকানের লোকগুলোকে দেখে বলে, ওনারা আমাদের দিকে এইভাবে তাকিয়ে আছে কেন বলুন তো, ব্যাপারটা গন্ডগোলের লাগছে না? অগ্নিপ বলে, গন্ডগোল তো আছে। পাশে মোবিল পড়ে থাকতে দেখে গেট খুলে কথা ভিতরে চলে যায়। কথা অগ্নিপক্ষে বলে, এটাই গ্যারেজ পাচক মশাই। আমার মনে হয় আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য বাইরের ওই অস্থায়ী দোকান তৈরি করা হয়েছে। প্রান্তিকের লোক প্রান্তিককে ফোন করে বলে, কথা অগ্নি আর ওর সাথে একজন আছে, ওরা এসে আমাদের গ্যারেজের কাছে উকিচুকি মারছে। প্রান্তিক বলে, কি বলছিস তুই? ওখানেই তো গাড়িটা রাখা আছে যেটা দিয়ে অরুণকে মারা হয়েছিল। লোকটি বলে, সে ব্যবস্থা আমরা করে রেখেছি, শুধু আমি জানিয়ে রাখলাম ওরা এখানে এসেছে। প্রান্তিক বলে, তুই ভালোভাবে ওদের উপর নজর রাখ। কথা অগ্নিপ প্রত্যয়কে বলে, দেখুন এইটুকু তো আমরা বুঝে গেছি, আমরা ঠিক জায়গায় খোঁজাখুঁজি করছি। অগ্নিপ পিছন ঘুরতেই দেখতে পায় একটি গাড়ি ঢাকা থাকে। গাড়িটি দেখে কথা প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। প্রান্তিকের লোক দূর থেকে দেখে আপন মনে বলে, গাড়ি দেখে কি করবে, আমি তো নাম্বার প্লেট চেঞ্জ করে দিয়েছি, তাই আর কোনো প্রমাণ পাওয়া যাবে না। অগ্নিপ প্রচন্ড রেগে বলে, আমি তোকে বললাম না বেটি, ওই লোক দুটো মিলে আছে সকলের সঙ্গে, এদের আজকে আমি উচিত শিক্ষা দেব। প্রত্যয় বলে, কোথাও ভুল হচ্ছে, এই গাড়িটা ওরকম হতে পারে কিন্তু এর নাম্বারটা যে আলাদা। অগ্নিপ বলে, এটা গ্যারেজ, এখানে নাম্বার চেঞ্জ করা কোনো ব্যাপারই না। অগ্নিপ ছুটে গিয়ে দোকানের লোকগুলোকে পেটাতে থাকে। কথা অগ্নিপকে টেনে নিয়ে বলে, একদম মাথা গরম করবেন না, কিছু হয়ে গেলে কি হবে? অগ্নিপ বলে, তোর কিছু হয়ে গেলে কি হতো, ওরা তোকে মারার চেষ্টা করেছিল। পরের দিন সকাল হতেই গুহবাড়িতে বিপত্তারিণীর পুজোর অনুষ্ঠান শুরু হয়ে যায়। কথার আলপনা দিয়া দেখে কর্তা দিদা বলেন, কি সুন্দর আলপনা দিয়েছো, লেখা বলে ঠিক বড় বৌদির মতন, সেই জন্যই এত ভয় হয়। সব ব্যাপারে দুজনের মধ্যে এত মিল। ঠাকুরকে ডাকি আর বলি, দেখো দুজনের কপাল যেন এক না হয়। কথা আপন মনে বলে, আমার কপালে কি লেখা আছে সেটা আমি জানি না, পাচক মশাই ঠিক একদিন তার মাকে খুঁজে পাবে, এটা আমি জানি। অন্যদিকে দেখা যায় বিশ্বাসবাবু প্রান্তিককে বলে, অগ্নিপ কথাকলিকে আমরা এখনো হাফিজ করতে পারলাম না, প্ল্যান করা হচ্ছে কিন্তু এখনো কোনো কাজ হয়নি, শুধু অপেক্ষাই করে আছি। এখনো পর্যন্ত গুহ ফার্মার নিজের কবজাই করতে পারলাম। চিত্রা গুহ মিহির গুহকে টাকা দিয়ে কোনো লাভের লাভ হয়নি, এবার ভাবছি যা করার আমিই করব। প্রান্তিক বলে, কি করতে চাইছো তুমি? বিশ্বাসবাবু বলেন, আমি কলকাতায় গুহ ফার্মার অফিসে যাব, ওই শশীভূষণ গুহর সামনে গিয়ে নিজে দাঁড়াবো, আর সব পেপার তৈরি। এখন শশীবাবুর ওই ফ্যাক্টরি বেচে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। অন্যদিকে দেখা যায় গুহবাড়ির বিপত্তারিণী পুজো সম্পূর্ণ হওয়ার পর ঠাকুর মশাই কথাকে বিপত্তারিণীর ধাগা বেঁধে দিতে বলে। অগ্নিবউ ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে কথা অগ্নিবর কাছে গিয়ে বলে, এত দূর যখন এলেন চৌকাঠটা পার করবেন না? অগ্নিব বলে, না করব না, কারণ এই ঘরে আমি ঢুকি না, আর আমার হাতে এইসব কিছু বাধার দরকার নেই। কথা অগ্নিবকে বলে, কর্তা দিদা বলছিলেন আপনার মা খুব পুজো আশ্রা করতেন, আজ আপনার এত বিপদের মধ্যে উনি যদি এখানে থাকতেন তাহলে কিন্তু উনিও এই বিপত্তারিণীর সুতো আপনার হাতে বেঁধে দিতেন। আপনি তো এত করে আপনার মাকে খুঁজে পেতে চান, শুধুমাত্র মন থেকে তন্ন তন্ন করে খুঁজলে পাওয়া যায়। আপনি একবার ওনার পথে হেঁটে দেখুনই না, ঠিক ওনাকে খুঁজে পাবেন। অগ্নিপ আপন মনে বলে, তুই ঠিকই বলেছিস গোবর দেবী, মা থাকলে নিশ্চয়ই আমার হাতে বেঁধে দিত, কিন্তু মা তো নেই, তাই বলেই আমি এইসবের মধ্যে ঢুকি না। কিন্তু গোবর দেবীর কথা কি সত্যি? এরকম কি সত্যিই হয়? কথা অগ্নিপকে বলে, হাতটা দেবেন না পাচক মশাই। এরপর অগ্নিপ কথার দিকে হাত বাড়িয়ে দেয়। কথা অগ্নিপর হাতে সুতো বেঁধে দিতে অগ্নিপ কথাকে বলে, এই সুতোটা বাঁধলে সত্যি বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। কথা বলে, যাই তো। অগ্নিপ জুনির কাছ থেকে একটি সুতো নিয়ে বলে, তাহলে সব থেকে বেশি এটা তোর দরকার। এরপর অগ্নিপ কথার হাতে সুতো বাঁধতে বাঁধতে বলে, যেখানেই বিপদ দেখিস সেখানেই গিয়ে ঝাঁপিয়ে পড়িস, আর তোর পিছন পিছন আমাকেও যেতে হয় তোকে বাঁচাতে, এটা কিন্তু আমি আমার জন্য করছি। আজকে বেঁধে দিলাম হাতে, যাতে আমার ওপর থেকে চাপটা কমে। কর্তা দিদা নুপুর লেখাকে বলে, কি হবে কি জানি, কাল তো সারা রাত কর্তা মশাই দু চোখের পাতা এক করতে পারিনি, এত বড় একটা আগুন লাগলো কারখানায়, বীমা কোম্পানির লোকেরা আসবে, তারা সব টাকা দেবে কিনা কে জানে। কথা লেখার কাছে এসে বলে, পিসিয়া আমরা বরং কর্তা দাদুর অফিসে চলে যাই, ওখানে গিয়ে কর্তা দাদু আর ছোটকার হাতে সুতো বেঁধে দেবার প্রসাদও নিয়ে যাব। কর্তা দিদা বলেন, তাহলে তোরা বেরিয়ে পড়। অন্যদিকে দেখা যায় কর্তা দাদু ইন্স্যুরেন্সের টাকা না পাওয়ার কথা শুনে প্রচন্ড টেনশনে পড়ে যায়। আর সেই মুহূর্তেই সেখানে আসে বিশ্বাসবাবু। বিশ্বাসবাবু বলেন, শশীবাবু আমি আপনার ফ্যাক্টরি আগুনে পুড়ে যাওয়ার খবর শুনেছি, আপনি ইন্স্যুরেন্সের এজেন্টের সাথে কথা বলেছেন তো? তিমির বলে, সেই প্রশ্নের উত্তর জেনে আপনার কি লাভ? বিশ্বাসবাবু পেপারস পার করে বলে, লাভ আমার না, আপনাদের কথাই ভাবছি আমি। শশীবাবু, সেবারও কিন্তু আমি এসেছিলাম আপনারই লাভের কথা ভেবে, এবারও তাই এসছি। আপনার বয়স হয়েছে,
আপনি অত দূরে গিয়ে ফ্যাক্টরি দেখভাল করতে পারবেন না, তার থেকে বেটার ওটা আপনি আমাকে বেচে দিন, তাতে অনেক টাকা পাবেন। টাকার অঙ্কটা ওর নিচে লেখা আছে। বিশ্বাস বাবুর কথা শুনে কথা আপন মনে বলতে থাকে, প্রান্তিক বিশ্বাসের বাবা কর্তা দাদুর ফ্যাক্টরি কিনতে চাইছেন, তার মানে শঙ্কু কাকার যে নতুন মালিকের কথা বলতো সেটা তাহলে ইনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।